আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব প্রাচীন বাংলার ইতিহাস, মৌর্য সাম্রাজ্য এবং গুপ্ত সাম্রাজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, যেগুলো প্রাইমারি, বিসিএস অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন শুরু করি। আর্য যুগকে কী বলা হয়? আর্য যুগকে বলা হয় বৈদিক যুগ। আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বৈদিক যুগের শিক্ষার ভাষা ছিল সংস্কৃত। দেশবাচক নাম হিসেবে বঙ্গ শব্দের ব্যবহার কখন প্রয়োগ করা হয়? মুসলিম শাসনামলের প্রথম দিকে বঙ্গ শব্দের ব্যবহার প্রয়োগ করা হয়। সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কী নামে পরিচিত ছিল? বাংলা নামে পরিচিত ছিল সম্রাট আকবরের আমলে। কোন গ্রন্থে বঙ্গ শব্দের প্রথম ব্যবহার করা হয়েছে? ঐত্রেয়িক আরণ্যক গ্রন্থে। কোন গ্রন্থে দেশবাচক বঙ্গ শব্দের প্রথম ব্যবহার করা হয়? আইন-ই-আকবরী গ্রন্থেরটি রচনা করেছেন আবুল ফজল। প্রাচীন বাংলার নির্ভরযোগ্য ইতিহাস সম্পর্কে জানার জন্য নিরঞ্জন রায় কর্তৃক রচিত প্রামাণ্য গ্রন্থটির নাম হচ্ছে বাঙালির ইতিহাস। সমগ্র বাংলাদেশ বঙ্গ নামে ঐক্যবদ্ধ হয় কোন আমলে? পাঠান আমলে। এই অঞ্চলের নাম বাংলা নামকরণ করেন সুলতান শামসুদ্দীন ইলিয়াস শাহ। কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্যভুক্ত করা হয়? মৌর্য যুগে। কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়? মৌর্য যুগে। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি ছিলেন রাজা শশাঙ্ক। কাকে দিয়ে বাংলার স্বাধীনতা সূচিত হয়? ফখরুদ্দীন মোবারক শাহকে দিয়ে। পূর্ববঙ্গের প্রথম স্বাধীন নরপতি ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। আর প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতি রাজা শশাঙ্ক। আর পূর্ববঙ্গের প্রথম নরপতি ছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ। বাংলার প্রাচীন যুগের শেষ রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন রাজা লক্ষণ সেন। বাংলায় সর্বপ্রথম কে নৌবাহিনী গড়ে তোলেন? গিয়াসউদ্দিন আজম শাহ নৌবাহিনী গঠন করে। বঙ্গ জনগোষ্ঠীর মানুষের বাসভূমি কোথায় ছিল? ছিল ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত। চীনা পরিব্রাজক হিউয়েন সাং কবে বাংলায় আগমন করে? 7ম শতকে। বাংলার শাসন পদ্ধতি সুস্পষ্ট বিবরণ পাওয়া যায় কোন যুগে? গুপ্ত যুগে। কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে? সম্রাট অশোকের আমলে। প্রাচীন সভ্যতার অভ্যুদয় ঘটে এশিয়া ও আফ্রিকা মহাদেশে। সিন্ধু সভ্যতা কোন যুগের? সিন্ধু সভ্যতা হচ্ছে তাম্র যুগের। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা কখন আবিষ্কার হয়? 1922 সালে সিন্ধু সভ্যতা আবিষ্কার হয়। আরবরা কখন সিন্ধু আক্রমণ করে? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু আক্রমণ করে। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী, নেপালে। এখন আমরা জানব মৌর্য সাম্রাজ্য থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। খ্রিস্টপূর্বে 328 অব্দে তিনি এটি প্রতিষ্ঠিত করেন। ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য বা হিন্দু সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন বৃহদৃত। প্রাচীন ভারতের সর্বপ্রথম সর্বভারতীয় সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতবর্ষ থেকে কোন রাজা গ্রিকদের বিতাড়িত করেন? মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী ছিল পাটলিপুত্রে। কৌটিল্য তথা চাণক্য কার মন্ত্রী উপদেষ্টা ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। কৌটিল্য অথবা চাণক্য কার মন্ত্রী ও উপদেষ্টা ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের। অর্থশাস্ত্র গ্রন্থটি লিখেছেন কৌটিল্য। কৌটিল্যের আসল নাম হচ্ছে চাণক্য। কৌটিল্য তার ছদ্মনাম। চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন বিন্দুসার। সম্রাট অশোকের পিতার নাম হচ্ছে বিন্দুসার। সম্রাট অশোক কোন বংশের সম্রাট ছিলেন? মৌর্য রাজবংশের। সর্বপ্রথম হস্তলিপির প্রচলন হয় কার আমলে? সম্রাট অশোকের আমলে। ব্রাহ্মী ও খরষ্টি লেখার প্রচলন শুরু হয় কার আমলে? সম্রাট অশোকের আমলে। কোন যুদ্ধের ভয়াবহতা দেশে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে? কলিঙ্গ যুদ্ধে। কোন সম্রাটের শাসন আমলে বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়? সম্রাট অশোকের আমলে। কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম বিশ্ব ধর্মের মর্যাদা লাভ করে? সম্রাট অশোকের। নির্বাণ ধারণাটি কোন ধর্ম বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট? নির্বাণ হচ্ছে বৌদ্ধ ধর্মের সাথে সংশ্লিষ্ট। মৌর্য যুগের বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল? পুণ্ড্রনগরে। মৌর্য যুগের বাংলার প্রাদেশিক রাজধানী ছিল হচ্ছে পুণ্ড্রনগরে। আর্যদের আগমনের পূর্বে বাংলায় কাদের শাসন ছিল? মৌর্যদের। এখন আমরা জানব গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। খেয়াল করুন, মৌর্য বংশ বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন চন্দ্রগুপ্ত মৌর্য।
মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। অন্যদিকে গুপ্ত বংশ বা গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। তারা দুজন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি। গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে সমুদ্রগুপ্ত। কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। সমুদ্রগুপ্ত পথিরাজ উপাধি লাভ করে কিভাবে? কাব্য রচনা করে। মহাকবি কালিদাস কোন রাজসভার কবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের কবি ছিলেন। তিনি গুপ্ত যুগের কবি ছিলেন। এই সময় তিনি মেঘদূত নামে একটি মহাকাব্য রচনা করেন। প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় কোন শাসনামলকে? স্বর্ণযুগ বলা হয় গুপ্ত শাসনের যুগকে। তবে বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে। প্রাচীন ভারতীয় উপমহাদেশের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত শাসনের যুগকে। বাংলার মুসলিম শাসনের স্বর্ণযুগ বলা হয় আলাউদ্দিন হোসেন শাহের শাসনামলকে। সর্বপ্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করে? ফাহিয়েন কার সময়ে ভারতবর্ষে পরিভ্রমণ করে? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতবর্ষে আসে। ফাহিয়েন ভারতে পরিভ্রমণের কারণ ছিল বৌদ্ধ ধর্মপুস্তক বিনায়া পিটক এর মূল রচনা সংগ্রহ করা। বিনয় পিটক এর রচনা সংগ্রহ করার জন্য ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষে আসে। চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসে কোন আমলে? হর্ষবর্ধনের সময়ে। চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং ভারতে আসে হচ্ছে হর্ষবর্ধনের সময়ে। কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করে? আলেকজান্ডার ভারতবর্ষে আসে খ্রিস্টপূর্ব 327 অব্দে। আলেকজান্ডার এর গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটল। মহারাজাধিকার পদবী কারা গ্রহণ করে? গুপ্ত সাম্রাজ্যের ভাঙনের ফলে এক সময় বাংলার দুটি স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। তার একটি নাম বঙ্গরাজ্য এবং অন্য নামটি হচ্ছে গৌড়রাজ্য। স্বাধীন বঙ্গরাজ্যের বিখ্যাত 3 রাজার নাম ছিল গোপচন্দ্র রাজ্য। স্বাধীন বঙ্গরাজ্যের বিখ্যাত 3 রাজার নাম ছিল গোপচন্দ্র, ধর্মাদিত্য এবং সমাচার দেব। আর এই 3 রাজাই মহারাজাধিকার উপাধি গ্রহণ করেছিলেন। এই স্পা দিয়ে আমরা মনে রাখতে পারি কে কার গৃহশিক্ষক ছিলেন। সক্রেটিসের গৃহশিক্ষক শিষ্য ছিল প্লেটোর শিষ্য ছিল আলেকজান্ডার। প্লেটোর গৃহশিক্ষক ছিলেন অ্যারিস্টটলের গৃহশিক্ষক ছিলেন আলেকজান্ডারের গৃহশিক্ষক ছিলেন হচ্ছে অ্যারিস্টটল সবার শেষে থাকবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন, ভুল ত্রুটি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।